সেই ঘূর্ণি শুধু ধুলোর নয়, তাতে নীলচে সবুজ আলো আর কালো ছায়ার একটা তীব্র মিশ্রণ, যেন মণ্ডলটা মাটি ভেদ করে পাতালে নেমে যাচ্ছে আর সেখান থেকে কিছু একটা টেনে তুলছে। ঘরের ভিতরে বিদ্যুতের মতো ঝলকানি ছড়ালো। সেই ঝলকানি সাধারণ বিদ্যুতের নয়, শীতের প্রকোপ এই কদিনে বেশ বৃদ্ধি পেয়েছে। শাল ছাড়া এক মুহূর্ত বাইরে বেরোনো পর্যন্ত যাচ্ছে না। হু হু করে বইতে থাকা ঠান্ডা বাতাসের ঝাপটা অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। ওই কারণেই একেবারে নাজেহাল অবস্থা। একদিন টেবিলের উপর বসে একটা ভ্রমণ কাহিনী অধ্যয়ন করছি, সেই সময় দরজার বাইরে কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলে দেখি কিশোরী সেন নিজেকে আপাদ মস্তক শীতবস্ত্রের আচ্ছাদনে মুড়ে এসেছে। আমাকে দেখে বলল, কি হে, বাড়ি বসে করছো কি? চলো মটলেন থেকে ঘুরে আসি। হ্যাঁ, কিন্তু এই ঠান্ডায় বাইরে বেরোলে যে অবস্থা খারাপ হয়ে যাবে, সে কথা কি জানা আছে? এখনো তো পৌষ মাস আসেনি, এরই মধ্যে যদি তুমি শীত কাতুরে হয়ে পড়ো তাহলে চলবে কি করে ভায়া? নাও নাও নাও, তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও। আমিও কিশোরীর কথায় রাজি হয়ে জামা বদলে একখানা সোয়েটার চাপিয়ে প্রস্তুত হয়ে নিলাম। পাসিং শো আর গরম গরম কিছু ফুলুরি কিনে পৌঁছলাম মটলেনে। পৌঁছে দরজায় কড়া নাড়লাম। দরজা খুলে দিলেন ঠাকুরমশাই স্বয়ং। দুই হাত ঘষতে ঘষতে তিনি বললেন, বেশ শীত পড়েছে, কি বলো? চলো চলো, তাড়াতাড়ি ভিতরে চলো, ঠান্ডায় একেবারে জমে গেলাম। ঘরের ভিতরে উষ্ণতা একটু বেশিই ছিল। আমরা তিনজন আসন গ্রহণ করলাম। ঠাকুরমশাই একটা শাল গায়ে জড়িয়ে নিয়েছিলেন আর আমরা ফুলুরি খেতে শুরু করলাম। তার চোখ দুটো যেন অতীতের কোনো স্মৃতিতে ঝলসে উঠল। কিশোরী সেন অধৈর্য হয়ে বলল, ঠাকুরমশাই, আপনি কিন্তু আজ একটা ভয়ঙ্কর গল্প শোনাবেন। আপনার মুখ নিঃসৃত অভিজ্ঞতার কাহিনী শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি, কিন্তু শুরু করুন তাহলে। ঠাকুরমশাই একটু হাসলেন, তারপর একটা পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করলেন। ধীরে সুস্থে একটা সিগারেট ঠোঁটে গুজে ধরলেন। গল্প তো অনেক আছে বাপু, তবে এই যে বাইরে কনকনে ঠান্ডা হাওয়া, এর জন্য ঠিক একটা উপযুক্ত গল্প মনে পড়ছে। তার আগে ধোঁয়াটা দেখি একটু ছাড়ি। এই কদিনের শীতে আমার হাড় পর্যন্ত জমে গেছে গো। তিনি দেশলাই জেলে সিগারেটটা ধরিয়ে গভীর একটা টান দিলেন। ধোঁয়ার রিংগুলো বাতাসে মিলিয়ে যেতেই তিনি শুরু করলেন, সে বছর গিয়েছিলাম সিকিমে। বছরটা ঠিক মনে পড়ছে না, তবে তখন তোমাদের মতোই ছোকরা ছিলাম, এইটুকু মনে আছে। গিয়েছিলাম নির্জনতা খুঁজতে, কলকাতা থেকে পালিয়ে বাঁচতে। পাহাড় যেন ডাক ছিল। জানো তো, পাহাড়ি পথে শীতকালে যখন কুয়াশা নামে, সে এক অন্য জগৎ। সব চুপ, সব শান্ত। মনে হয় পৃথিবীটা সাদা চাদর মুড়ে ঘুমিয়ে পড়েছে। সিকিমে ঠিক কোথায় ছিলেন ঠাকুরমশাই? টেমির কাছাকাছি একটা ছোট্ট গ্রামে। জায়গাটার নাম শুনলেও হয়তো চিনবে না তোমরা। আমি থাকতাম একটা কাঠের পুরনো বাড়িতে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর নিচে ওই সবুজ ঢাল বেয়ে মেঘের ভিতরে ঢুকে গেছে সুবিখ্যাত টেমির চা বাগান। ভাবো একবার, সবুজ আর সাদা, তার মাঝে আমি একা। ইস, শুধু একা? ভয় করতো না আপনার? সিগারেটে আরো একটা টান দিয়ে ধীরে সুস্থে উত্তর দিলেন ঠাকুরমশাই, ভয়?
ভয় তো ছিলই, তবে সে ভয় ছিল অন্য রকম। প্রকৃতির বিরাটত্বের সামনে দাঁড়িয়ে নিজের তুচ্ছতা বোঝার ভয়। একটা দিনের কথা বলি। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পাহাড়ে সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি, আর সেদিন কুয়াশা ছিল অস্বাভাবিক রকমের। সাদা কাপাস তুলোর মতো একটা সমুদ্র নেমে আসছিল উপর থেকে। সূর্য ডুবে গেছে, আলো কমে আসছে দ্রুত। কিন্তু সেদিন ব্যাপারটা ছিল অদ্ভুত। অদ্ভুত মানে? অদ্ভুত মানে সাধারণ কুয়াশা নয়। সাধারণত কুয়াশা নীরবতা নিয়ে আসে, কিন্তু সেদিন কুয়াশা নামছিল একটা অদ্ভুত ফিসফিসানি আর চাপা শব্দের স্রোত নিয়ে। মনে হচ্ছিল চা বাগান থেকে উঠে আসা কুয়াশার আস্তরণটা যেন কোনো প্রাচীন কথা বলছে, যার ভাষা আমি বুঝতে পারছি না। জানালার কাঁচ তখন ঠান্ডা বাষ্পে ঝাপসা। আমি ঘরের মধ্যে একা, আর বাইরে ওই সাদা রহস্যময় ফিসফিস আর কুয়াশা। তারপরে কি হলো? কোনো মানুষের শব্দ পেলেন নাকি? শব্দ, হ্যাঁ, মানুষের শব্দ, কিন্তু সে ছিল আরো রহস্যময়। হঠাৎ দরজায় ঠিক কড়া নাড়বার মতন নয়, বরং আলতো টোকা। আপনি দরজা খুলেছিলেন? খুলতেই হলো। পাহাড়ে অচেনা মানুষ কম আসে না। ভাবলাম পাশের চা বাগানের কেউ হবে হয়তো, কিন্তু দরজা খুলে দেখলাম, যা দেখলাম তা জীবনেও ভুলব না। বাইরে নিকষ অন্ধকার আর ঘন কুয়াশার জাল। সেই কুয়াশার ভিতরে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মানুষ। ছেঁড়া গেরুয়া পোশাক, গলায় পুরনো পিতলের ঘণ্টা, আর চোখ দুটো অন্ধকারে জ্বলছে যেন দুটো প্রদীপ। একজন লেপচা সন্ন্যাসী। বোঝাই যাচ্ছিল বহু দূর থেকে হেঁটে এসেছেন। আপনি জিজ্ঞেস করেননি যে তিনি কে? জিজ্ঞাসা করতে হলো না, তিনিই কথা বললেন। তার কণ্ঠস্বরটা ছিল পাহাড়ি ঝর্ণার জলের মতো শান্ত, তবে ভিতরে অস্থিরতা। আপনি কি তান্ত্রিক? তার কথা শুনে আমি শান্তভাবে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি একজন পরিব্রাজক তন্ত্র সাধক। কিন্তু আপনি এখানে এসে এ কথা কেন জিজ্ঞাসা করছেন তার ব্যাখ্যা দেবেন? সন্ন্যাসী ভিতরে এসে পদ্মা আসনে বসলেন, আমার দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। বাইরে তখন তুমুল বাতাস, কাঠের বাড়ির জানলাগুলো দুলছে। সন্ন্যাসী সেদিকে ভ্রুক্ষেপ না করে বললেন, শুনুন, আমার গুরু মৃত্যুর আগে বজ্ররক্ষার তন্ত্র অসম্পূর্ণ রেখেছিলেন। তাঁর আত্মা এখনো মুক্তি পায়নি। ওই চা বাগানের ওপর দিয়ে তার আত্মাকে যেতে দেওয়া হচ্ছে না। তন্ত্রটা ওইখানেই আটকে আছে, ওই পুরনো চা কুঁড়ে ঘরে। আপনার সাহায্য না পেলে সেই আত্মা চিরকালই কুয়াশার মধ্যে ঘুরে বেড়াবে। বজ্ররক্ষার তন্ত্র? সে আবার কি? তখন খুব বেশি জানতাম না। পরে বুঝেছিলাম এটা এক প্রকার আত্মাকে বন্ধন মুক্ত করার কঠিন সাধনা। কিন্তু সেদিন তার চোখ দেখে বুঝলাম একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তিনি চা বাগানের ঢালের মাঝখানে থাকা জীর্ণ কাঠের কুঁড়ে ঘরটার দিকে ইশারা করলেন। আর আপনি কি করলেন ঠাকুরমশাই? একা ওই কুয়াশার রাতে গেলেন নাকি? হ্যাঁ, ভিতরে অদ্ভুত এক নেশা চেপে বসল, রহস্যের সমাধান করার নেশা। বললাম, চলুন, আপনার গুরুর আত্মার মুক্তির জন্য যা করার
আমি করব। তারপর দুজন মিলে ঘন কুয়াশা চিরে চা বাগানের ঢাল বেয়ে সেই পুরনো চা কুড়ে ঘরের দিকে নেমে চললাম। চারদিকে শুধু হু হু করা বাতাস আর দূরে পাহাড়ি জন্তুর ডাক। তারপরে তারপরে কি হলো? সেই জীর্ণ কুড়ে ঘরটায় পৌঁছে আপনি কি দেখলেন? ওই বজ্ররক্ষার তন্ত্র কিভাবে শুরু হলো? আরে বাবা থামো, এত তাড়াহুড়ো করলে রহস্যের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেই রাতে কুয়াশা এত ঘন ছিল যে নিজেদের হাতটাও দেখা যাচ্ছিল না। শুধু লেপচা সন্ন্যাসীর পিতলের ঘণ্টার মৃদু শব্দ আর তার চোখ দুটো যেন পথপ্রদর্শক প্রদীপের মতো জ্বলছিল। যখন কুড়ে ঘরের কাছাকাছি পৌঁছলাম, বাতাস যেন হঠাৎ থেমে গেল। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, আর সেই সঙ্গে ভিজে মাটির আর পচা পাতার গন্ধের মধ্যেও একটা তীক্ষ্ণ কটু গন্ধ পেলাম। পোড়া চন্দনের গন্ধ, যা সাধারণত শ্মশানে পাওয়া যায়। উফ, গা ছমছমে ব্যাপার। আর কিছু দেখলেন কি? নীল আলো। কুড়ে ঘরটা ছিল নড়বড়ে কাঠের। দরজার পাল্লা দুটোর মাঝখানে একটা বেশ বড় সড়ো ফাঁক। সেই ফাঁক দিয়েই নীলচে সবুজ একটা আলো বেরোচ্ছিল। সন্ন্যাসী ফিসফিস করে বললেন, আলোটা দেখেছেন আপনি? ওটা বন্ধনমুক্ত আত্মার আকাঙ্ক্ষার আলো। আমার গুরু তার সাধনায় ভুল করেছিলেন। আকাশের শক্তিকে তিনি নিজের মধ্যে বাঁধতে চেয়েছিলেন, কিন্তু বজ্ররক্ষার তন্ত্রের শেষ অংশটা তিনি জানতে পারেননি। ওই ভুল মন্ত্রটাই এখন তার আত্মাকে আটকে রেখেছে ওই কুঁড়ে ঘরে। ভিতরে গেলেই সব জানতে পারবেন, কিন্তু সাবধান, ওই আত্মা মুক্ত হওয়ার জন্য অস্থির হয়ে আছে। ভয়ঙ্কর কিছু করতে পারে। তার কথা শুনে মুহূর্তের জন্য একটা ঠান্ডা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল। কিন্তু আমার সেই পুরনো নেশা, রহস্যের সমাধান, একটা কঠিন তন্ত্র সাধনা, এই সব আমাকে চুম্বকের মতো টানত। আমি সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললাম, ভয় পাবেন না, আমার হাতে কিছু রক্ষা কবচ আছে। আর তান্ত্রিকদের তো ভয় পেলে চলে না, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যতক্ষণ ভিতরে থাকব, আপনি বাইরে এই ঘরের চারদিকে জল দিয়ে একটা বন্ধন রেখা তৈরি করবেন। ভিতরে যাই ঘটে যাক, আপনি যেন সে রেখা পার হবেন না। আমার শক্তির প্রয়োজন হতে পারে। আমি প্রস্তুত তান্ত্রিক, কেবল আমার গুরুর মুক্তি চাই। আমি জল দিয়ে রেখা তৈরি করেছি, ভিতরে প্রবেশ করুন। বেশি সময় নেই, কুয়াশা আরো ঘন হচ্ছে আর আত্মার বন্ধন আরো শক্ত হচ্ছে। একা ভিতরে গেলেন? হ্যাঁ, গেলাম। কাঁপা হাতে দরজার ফাঁকে আলতো চাপ দিতেই জীর্ণ দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। ভিতরে যা দেখলাম তাতে আমার মতো অভ্যস্ত মানুষেরও হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ঘরের ভিতরের বাতাসটা যেন জমাট বাঁধা সীসার মতো ভারী। এক লহমায় যেন চারপাশের পাহাড়ি ঠান্ডা হাওয়া উধাও হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা কেউ চেপে ধরে আছে। ঘরের মধ্যে একটা বদ্ধ তীব্র গন্ধ, যা পোড়া চন্দন আর ভিজে শ্যাওলার মিশ্রণ। আলো আধারিতে চোখ পড়ল ঘরের দেওয়াল জুড়ে ঝুলছে অসংখ্য পুরনো জীর্ণ প্রার্থনা পতাকা। শতবর্ষের ধুলো আর কুয়াশা মেখে সেগুলোর রং এখন ফিকে, কিন্তু প্রতিটি পতাকায় আঁকা তান্ত্রিক প্রতীকগুলো যেন অন্ধকারেও নিজেদের শক্তিকে ধরে রেখেছে। মাটিতে ঘরের ঠিক মাঝখানে চুন দিয়ে আঁকা এক জটিল বিশাল তান্ত্রিক মণ্ডল। এত সূক্ষ্ম আর শক্তিশালী নকশা আমি সচরাচর দেখিনি। প্রতিটি রেখা, প্রতিটি কোণ যেন এক ভয়ঙ্কর শক্তিকে বেঁধে রাখার জন্য তৈরি করা হয়েছে। সেই মণ্ডলের কেন্দ্রে
ঠিক কেন্দ্রে রাখা আছে একটা শুকনো মানব খোল। তার উপরে কোনো ফুল বা ধূপ নেই, শুধু সেই মাথার খুলিটা। ও বাবা, মাথার খুলি! হ্যাঁ, কিন্তু আসল দৃশ্য সেটাই নয়। সেই খুলি দুটির চোখের গর্ত দিয়ে নীলচে সবুজ একটা আলো ঠিকরে বেরোচ্ছিল, যেন দুটো ছোট মশাল জ্বলছে। সেই আলোটা স্থির নয়, ভিতরে অস্থিরভাবে কাঁপছে, যেন কোনো প্রচণ্ড ক্ষমতা বেরিয়ে আসার জন্য ছটফট করছে। তখনই বুঝলাম সন্ন্যাসীর গুরু তাঁর আত্মাকে এই খুলির মধ্যে দিয়েই এই মণ্ডলে আটকে রেখেছেন। আমিও আর এক মুহূর্ত নষ্ট করলাম না। সময় কম ছিল। আমার কাঁধের ঝোলা থেকে বিল্লপত্রের মালা আর একটা ছোট রূপোর পাত্র বের করলাম। পাত্রের জল দিয়ে কপালে একটা তিলক কাটলাম। চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করলাম। এখন মন্ত্রের সময়। আমি আমার দীর্ঘ সাধনার সবচেয়ে শক্তিশালী রক্ষামূলক মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলাম। ওং শ্মশান ক্রিয়াং নমঃ। কণ্ঠস্বর প্রথমে শান্ত, কিন্তু ক্রমে তা দৃঢ় আর গম্ভীর হতে লাগলো। মন্ত্রের শব্দগুলো যেন ঘরের জমাট বাতাসকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে। ঘরের ভিতরে যেন এক ভূমিকম্প শুরু হলো। আমার মন্ত্রের প্রত্যেকটা শব্দে দেওয়ালের প্রার্থনা পতাকাগুলো সশব্দে কাঁপতে লাগলো। মাটির মণ্ডল থেকে একটা অদ্ভুত শব্দ উঠে এলো, যেন বহু পুরনো পাথর ঘষা হচ্ছে। আর সেই মানব খোলের চোখের আলো দুটো পাগলের মতো নাচতে শুরু করলো। কি ভয়ঙ্কর কাণ্ড! হ্যাঁ, মনে হলো শুধু ঘরের বাতাস নয়, যেন গোটা পাহাড়টা ভিতর থেকে গর্জন করছে। সেই গর্জন, সেই কম্পন, আমার মনে হলো আমি যেন প্রকৃতির একটা আদিম শক্তির সঙ্গে লড়াই করছি। সেই অস্থির আত্মা যেন তার বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে, ঘন কুয়াশার ওপার থেকে বৃদ্ধ লেপচা সন্ন্যাসীর তীব্র আর্তনাদ মেশানো কণ্ঠস্বর শোনা গেল। তার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তার কথাগুলো পাথরের মতো কঠিন। সম্পূর্ণ করো তান্ত্রিক, মন্ত্র সম্পূর্ণ করো, না হলে কিন্তু বজ্রমুক্ত হবে না। সম্পূর্ণ করো তান্ত্রিক, সম্পূর্ণ করো। সন্ন্যাসীর কথাগুলো যখন আমার কানে এলো, তখন আমার মনে হলো যেন সময় থেমে গেছে, বজ্র মুক্ত হবে। এই কথাটার অর্থ ছিল খুব পরিষ্কার। আকাশের শক্তি যা গুরুর আত্মা ভুলভাবে বাঁধতে চেয়েছিলেন, সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে সেই গোটা চা বাগান এবং সংলগ্ন পাহাড়ি গ্রামকে গ্রাস করবে। আমার আর এক মুহূর্তের জন্য সন্দেহ রইল না। এই কুঁড়ে ঘরের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি এক মহা বিপর্যয়ের মুখে। আমার মন্ত্র সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু ঘরের ভিতরের শক্তি প্রতিক্রিয়া দেখেই বুঝলাম অসম্পূর্ণ তন্ত্র নিজেই এবার তার সমাপ্তি চাইছে, হয়তো ধ্বংসের মধ্যে দিয়ে। আমি চোখ খুললাম, দেখলাম মাটির ওপর আকাশ এই জটিল তান্ত্রিক মণ্ডলের কেন্দ্রে একটা ঘূর্ণি তৈরি হয়েছে। সেই ঘূর্ণি শুধু ধুলোর নয়, তাতে নীলচে সবুজ আলো আর কালো ছায়ার একটা তীব্র মিশ্রণ, যেন মণ্ডলটা মাটি ভেদ করে পাতালে নেমে যাচ্ছে, আর সেখান থেকে কিছু একটা টেনে তুলছে। ঘরের ভিতরে বিদ্যুতের মতো ঝলকানি ছড়ালো। সেই ঝলকানি সাধারণ বিদ্যুতের নয়, তার রং ছিল গভীর নীল আর হলুদ। প্রতিটা ঝলকানিতে শুকনো মাথার খুলির চোখের গর্ত থেকে আসা আলোটা যেন লাফিয়ে উঠছিল। অসমাপ্ত তন্ত্র নিজেই জীবন্ত হয়ে উঠেছে। এ তো কেবল আত্মার বাঁধন নয়, এ তো শক্তির বাঁধন। আমি এখন তার কেন্দ্রে। আমার শরীরে ঘাম জমতে লাগলো, কিন্তু তান্ত্রিকের চেতনা আমাকে স্থির রাখলো। আমি বুঝলাম সন্ন্যাসীর গুরুর আত্মা এই কারণেই মুক্তি পাচ্ছিল না, কারণ সেই আত্মা তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করার জন্য অপেক্ষা করছিল।
বজ্রের দেবতার ক্রোধ থামাতে হলে তার অসম্পূর্ণ তন্ত্র আমাকেই শেষ করতে হবে। ঠাকুরমশাই, আপনার ভয় লাগেনি? যদি ভুল মন্ত্র বেরিয়ে আসতো তাহলে? ভয় ভয় তেমন হচ্ছিল না বটে, ছিল শুধু তীব্র মনোযোগ। আমি জানতাম একটি মাত্র ভুল উচ্চারণ, একটি ভুল মন্ত্র বিপর্যয়, আর এই ঘূর্ণি এই ঘর ভেঙে বেরিয়ে গিয়ে গোটা উপত্যকাকে ছাড়খাড় করে দেবে। আমি জোরে শ্বাস টেনে আমার কণ্ঠস্বরকে মন্ত্রের সর্বোচ্চ স্তরে নিয়ে গেলাম। বজ্র রক্ষা বিমোচন ইদং দেবতায় সমর্পিতম তমেব গতি তমেব মুক্তি। আমার এই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মণ্ডলের ঘূর্ণিটা আরো তীব্র হয়ে উঠল। মাথার খুলিটা যেন মাটির ওপর মৃদুভাবে কাঁপতে শুরু করেছে। বাইরে থেকে সন্ন্যাসীর গলা আবার শোনা গেল, আরো কাছাকাছি, যেন তিনি বাঁধনে রেখার ঠিক কিনারায় দাঁড়িয়ে আছেন। দ্রুত তান্ত্রিক, তাকে যেতে দাও, বজ্রকে মুক্ত করো। শেষ সূত্র, গুরুর শেষ সূত্র। শেষ সূত্র? আমি তীব্রভাবে ঘামতে শুরু করলাম। গুরুর অসম্পূর্ণ মন্ত্রের শেষ অংশ কি ছিল তা আমি জানি না, আমার হাতে নেই সেই মন্ত্র। শুধু একটা জিনিস বুঝতে পারলাম, আত্মার আকাঙ্ক্ষা কি। আত্মা মুক্তি চায়, কিন্তু তার আগে সে তার ভুলকে শুধরে নিতে চায়। আমি সেই অস্থির মাথার খুলির দিকে হাত বাড়িয়ে দিলাম, চিৎকার করে বললাম, হে সিদ্ধ আত্মা, তোমার ভুল মন্ত্র, তোমার অসম্পূর্ণ সাধনা আমি সম্পূর্ণ করছি। তোমার বাঁধন মুক্তি পাক, বজ্রকে নয় মুক্তিকে আহ্বান করো। এই বলে আমি আমার রক্ষা কবচ থেকে আনা এক মুঠো বিশেষ শস্য সেই ঘূর্ণির মাঝে মাথার খুলির উপর ছুঁড়ে দিলাম। মুহূর্তের মধ্যে সেই নীলচে সবুজ আলোটা একটা বিশাল উজ্জ্বল সাদা আলোয় পরিণত হলো। মনে হলো যেন মেঘ ফুঁড়ে একটা বিদ্যুৎ এসে ঘরের মধ্যে পড়েছে। তীব্র আলোর ঝলকানিতে চোখ বন্ধ হয়ে গেল আমার। সমস্ত ঘূর্ণি, শব্দ আর গর্জন যেন একসঙ্গে থেমে গেল। বাইরে থেকে চাপা একটা দীর্ঘশ্বাস আর ধূপ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম। তারপরে তারপরে কি হলো? ঘরটা কি ধ্বংস হয়ে গেল নাকি? সাদা আলোর পর কি দেখলেন আপনি? আর ওই সন্ন্যাসী? তীব্র আলোর ঝলকানিতে আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল বটে, কিন্তু সেই তান্ত্রিক শক্তি যা কেবলই বিনাশের দিকে যাচ্ছিল, হঠাৎ যেন এক পরম শান্তিতে বিলীন হয়ে গেল। যখন চোখ খুললাম, দেখলাম ঘরটা তখনও দাঁড়িয়ে আছে, ধ্বংস হয়নি, তবে সবটা বদলে গেছে। ঘরের মধ্যে সেই জমাট বাঁধা বাতাস আর নেই। ঠান্ডা মিষ্টি একটা গন্ধ, যেন টাটকা বৃষ্টির পর ভিজে মাটির গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। দেওয়ালে ঝোলানো প্রার্থনা পতাকাগুলো স্থির, আর মাটির সেই জটিল তান্ত্রিক মণ্ডলটাও শান্ত, কিন্তু তার কেন্দ্রে আর কিচ্ছু নেই। কিছু নেই মানে? মাথার খুলিটা কোথায় গেল? ঠিক ধরেছ। যে শুকনো মাথার খুলির চোখের গর্ত থেকে কিছুক্ষণ আগে নীলচে সবুজ আলো বেরোচ্ছিল, সেই খুলিটা এখন অদৃশ্য। মণ্ডলের মাঝখানে শুধু এক চিমটি ছাই, আর সেই ছাইয়ের উপর পড়ে আছে একটা ছোট পালিশ করা স্ফটিকের টুকরো, ঠিক যেন বরফের মতো সাদা। মুক্ত, আত্মা মুক্তি পেয়েছে, বজ্র শান্ত হয়েছে। আমি হাঁটু গেড়ে বসে স্ফটিকের টুকরোটা তুলে নিলাম। স্পর্শ করতেই মনে হলো যেন লক্ষ বছরের জমে থাকা শান্তি আমার হাতের তালু বেয়ে শরীরে ছড়িয়ে গেল। এটাই ছিল গুরুর শেষ সাধনা, বজ্রের শক্তিকে বিনাশের পথে না নিয়ে গিয়ে শান্ত শুভ্র মুক্তির মধ্যে দিয়ে প্রবাহিত করা। বাইরে থেকে চাপা একটা দীর্ঘশ্বাস আর ধূপ করে একটা কিছু পড়ার শব্দ শুনেছিলাম, মনে আছে?
সঙ্গে সঙ্গে আমার হুঁশ ফিরল। সন্ন্যাসী, আমি দ্রুত দরজার দিকে এগোলাম। জীর্ণ দরজাটা ক্যাঁচ করে বন্ধ করার প্রয়োজন হলো না। ততক্ষণে বাইরে থেকে বাঁধনে রেখা সম্পূর্ণ হওয়ার পর সেই শক্তিটা নিজের থেকেই মিলিয়ে গেছে। বাইরে ঘন কুয়াশা তখনও ছেয়ে আছে, তবে বাতাসের হু হু শব্দটা থেমে গেছে। আমি দেখলাম লেপচা সন্ন্যাসী সেই জলরেখার ঠিক বাইরে ভিজে ঘাসের ওপর পদ্মাসনে স্থির হয়ে বসে আছেন, কিন্তু তার শরীরটা যেন একটা পুরনো কাপড়ের মতো আলগা হয়ে গেছে। আমি কাছে গেলাম। সন্ন্যাসীর হাত দুটো জোর করা, ঠোঁটে এক অদ্ভুত শান্ত তৃপ্তির হাসি। সন্ন্যাসী, আপনি কি? কোনো উত্তর এলো না। আমি তার কপালে হাত দিলাম। শরীর শীতল। তার প্রাণবায়ু বহু আগেই দেহ ত্যাগ করেছে। তিনি হয়তো সেই মুহূর্তেই তার গুরুর আত্মার মুক্তি অনুভব করেছিলেন, আর সেই চরম শান্তি লাভের পর তিনিও সেই আত্মার পথ অনুসরণ করলেন। সে কি, মূর্তি দিতে এসে তিনিও চলে গেলেন? হ্যাঁ, তান্ত্রিকের জগতে কিছু নতুন নয় কিশোরী। গুরুর মুক্তির সঙ্গে সঙ্গে শিষ্যের জীবনের একমাত্র উদ্দেশ্য পূর্ণ হয়েছিল। আমি বুঝলাম, সন্ন্যাসীর আগমন আমার কাছে সাহায্য চাইতে নয়, তার গুরুর মুক্তি নিশ্চিত করতে এসেছিলেন তিনি। এবং তিনি জানতেন এই কাজের শেষে তাঁর দেহ মুক্তি পাবে। আমি উঠে দাঁড়ালাম। হাতে সেই স্ফটিক। এই স্ফটিকই ছিল বজ্ররক্ষার অসম্পূর্ণ তন্ত্রের শেষ অংশ। আমি মণ্ডলের মাঝে রাখা ছাইগুলো আর স্ফটিকটা নিয়ে নিলাম। শান্তি, এখন কেবল শান্তি। কুয়াশা তখন পাতলা হয়ে আসছে। দূরে পাহাড়ের দিক থেকে একটা মৃদু ঘণ্টার শব্দ ভেসে এলো, যা কিছুক্ষণ আগে সন্ন্যাসীর হাতে থাকা পিতলের ঘণ্টার শব্দের মতোই শান্ত। হয়তো গুরুর আত্মা শেষবারের মতন শিষ্যকে বিদায় জানাচ্ছে। আমি সন্ন্যাসীর দেহটা সেই কুঁড়ে ঘরের ভিতরে শান্তভাবে শুয়ে দিলাম। তার মুখে সেই অপার্থিব শান্তি দেখে আমার মনে হলো, গুরুর মুক্তির সঙ্গে সঙ্গে তিনিও যেন জীবনের সব ভার থেকে মুক্তি পেলেন। আমি স্ফটিক আর ছাইগুলো যত্নে আমার ঝোলায় ভরে নিলাম। বাইরে তখন কুয়াশা দ্রুত সরে যাচ্ছে। দূরে আকাশে ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে। এই রহস্য শেষ হলো। এবার আমার নতুন পথে যাত্রা। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ঘন কুয়াশার চাদর যখন সরে গেল, তখন ভোরের প্রথম আলো এসে পড়ল সেই পুরনো জীর্ণ কুঁড়ে ঘরের উপর। তারপরে আপনি যখন সকালে চা বাগানের পথ ধরে নেমে এলেন, তখন কুঁড়ে ঘরটা কেমন দেখাচ্ছিল? ভোরের আলো যখন কুঁড়ে ঘরের উপর পড়ল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখলাম। আমি যখন সেই ঢাল বেয়ে নিচে নামছি, শেষবারের মতন পিছন ফিরে তাকালাম। কুঁড়ে ঘরটা ছিল খালি। খালি মানে সন্ন্যাসীর দেহটাও কি? হ্যাঁ কিশোরী, ভিতরে যে সন্ন্যাসীর দেহ রেখে এসেছিলাম, ভোরের আলোয় সেই কুঁড়ে ঘর ছিল সম্পূর্ণ শূন্য। যেন সবকিছুই একটা ঘোর, একটা স্বপ্নের মতো। মাটির মণ্ডলের চিহ্নগুলো তখন আর স্পষ্ট নয়, শুধু চারপাশে এক চিমটি ছাই ছড়িয়ে আছে, যা হয়তো সেই মাথার খুলি আর শস্যের অবশিষ্ট অংশ। কিন্তু একটা জিনিস ছিল যা মুছে যায়নি।
ঘরের ভিতরে থাকা জীর্ণ কাঠের দেওয়ালে যেখানে এতক্ষণ কোনো লেখা ছিল না, সেখানে তখন যেন সদ্য পুড়ে যাওয়া কালো অক্ষরে একটা কথা লেখা, এক অলৌকিক চিহ্ন। কি লেখা ছিল? লেখা ছিল তন্ত্র সম্পূর্ণ। এই শব্দগুলোই প্রমাণ করে দিল এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। অসম্পূর্ণ সাধনা পূর্ণ হয়েছিল এবং সেই শক্তি শান্তিতে তার স্থান খুঁজে নিয়েছিল। আমি জানতাম গুরুর আত্মা এবং শিষ্যের দেহ উভয়ই মহাবিশ্বের অনন্ত পথে তাদের যাত্রা শুরু করেছে। আমি সেই স্ফটিকটা নিয়ে আর সেই দিকে ফিরে তাকাইনি। চা বাগান পার হয়ে লোকালয়ের পথে এগিয়ে চললাম। কিন্তু সেই রাত্রের ঘটনা আমার মনে এমন ভাবে গেঁথে রইল যে আজও তার কথা আমি ভুলতে পারি না। তবে এই গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। আজও নাকি সেই অঞ্চলের চা বাগানের লোকেরা ফিসফিস করে বলে, মাঝে মাঝে রাতে ঘন কুয়াশার মধ্যে পাহাড়ের ওপর হঠাৎ এক তীব্র সাদা বজ্র চমক দেখা যায়। সেই বজ্রের কোনো শব্দ নেই, শুধু আলো, এক ঝলক শুভ্র আলো। সিগারেটের শেষ টান দিয়ে সেই ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় গুজে রাখলেন তিনি। আমরা উঠে পড়লাম বদ্ধ ঘরের নিস্তব্ধতা থেকে চলমান বাস্তবের পথে, যেখানে লোকালয়ের গুঞ্জনে মুখরিত তিলোত্তমা। ঠাকুরমশাই দুয়ার পর্যন্ত এগিয়ে এলেন, তারপর মৃদু হাসির সাথে সেদিনের মতো আমাদেরকে বিদায় জানালেন। কিন্তু পথে কিশোরী আমাকে জিজ্ঞেস করলো, তা তোমার কি ঠাকুরমশাইয়ের কথা বিশ্বাস হলো? তখনও আমার ঘোর কাটেনি। কিশোরীর কথার উত্তরে বললাম, আজ যে গুরু শিষ্যের কাহিনী শুনলাম তা যদি সত্যি না হয়ে কাল্পনিকও হয় তাতেও আমার কিছু যায় আসে না। গুরু শিষ্যের এই জোট, এমন ভক্তিপরায়ণতা খুবই বিরল আজকের দুনিয়ায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।